একবার কল্পনা করুন, আপনি সকালে ঘুম থেকে ওঠার পর জানতে পারলেন যে আপনি আর ভারতের নাগরিকই নন। এমনকি আপনার বাড়িটাও আর ভারতের অংশ নয়। তাই আপনাকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে। কি শুনে অবাস্তব মনে হচ্ছে? স্বাধীনতার মাত্র দুদিন পর লক্ষ লক্ষ ভারতবাসীর সাথে ঠিক এমনটাই হয়েছিল। কোনো রকম জিজ্ঞাসাবাদ বা মতামত ছাড়াই শুধুমাত্র কাগজে টানা একটা দাগের কারণে লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে গিয়েছিল। কেউ হারালো নিজের বাবা, কেউ হারালো গোটা পরিবার, আবার কেউ হারিয়েছিল নিজের মাতৃভূমি। মাত্র 5 সপ্তাহে আঁকা এই সীমান্ত রেখা লক্ষ লক্ষ নিরীহ মানুষকে ঠেলে দিয়েছিল এক অন্ধকার অনিশ্চিত ভবিষ্যতের দিকে। সবথেকে অবাক করা বিষয় হলো, যে মানুষটি এই সীমান্ত রেখা তৈরি করেছিলেন তিনি এর আগে কখনো ভারতে আসেইনি। তাহলে এটা কি ছিল শুধুমাত্র ধর্মের লড়াই, নাকি এর পিছনে ছিল ব্রিটিশ সরকারের কোনো রাজনৈতিক পরিকল্পনা? আর সবথেকে বড় প্রশ্ন হলো, দেশ ভাগ করা কি অনিবার্য হয়ে পড়েছিল, নাকি কংগ্রেস ও মুসলিম লীগের নেতাদের গভীর চক্রান্তের শিকার হয়েছিল নিরীহ দেশবাসী? তো বন্ধুরা, আজকের পর্বে আমরা ফিরে যাব 1947 সালে আর জানার চেষ্টা করব দেশভাগের সেই অন্ধকারময় বাস্তবতার গল্প। সাথে এটাও জানার চেষ্টা করব আজ প্রায় 80 বছর পরেও কেন ভারত বিভাজনের ছায়া দেশবাসীর মন থেকে পুরোপুরি মুছে যায়নি। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, এই ধরনের ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম লাগে, তাই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 1947 সালের 3রা জুন, সময় বিকেল 4টে। অল ইন্ডিয়া রেডিওতে একটা মেসেজ ব্রডকাস্ট হলো। ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন স্পষ্ট জানিয়ে দিলেন ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাচ্ছে। আগামী 15ই আগস্টের মধ্যেই ভারত স্বাধীন হতে চলেছে। কিন্তু সাথে একটা শর্ত জুড়ে দিলেন যে ভারতবর্ষ দুটি ভাগে ভাগ হয়ে যাবে। এই মেসেজটি শোনার পর গোটা দেশবাসী স্বাধীনতার আনন্দে গা ভাসিয়ে দেয়। কিন্তু এই আনন্দের আড়ালে বাসা বেঁধেছিল এমন এক অমানবিক বিপর্যয় যেটা গোটা দেশবাসী কল্পনাও করতে পারেনি। এই কারণেই বহু ইতিহাসবিদ ভারতের এই বিভাজনকে বলেন দ্য লংগেস্ট ফোর্স মাইগ্রেশন ইন হিউম্যান হিস্ট্রি। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন উঠে আসে, একদিনেই কি এত বড় বিপর্যয় তৈরি হয়েছিল? উত্তর হলো না। এই গল্পের শুরু 1947 সালে নয়, বরং এর শিকড় লুকিয়ে আছে তারও 200 বছর আগে 1757 সালের পলাশির যুদ্ধে। এখন অনেকেরই মনে হতে পারে পলাশির যুদ্ধের সাথে দেশভাগের কি সম্পর্ক? আসলে 1757 থেকে 1940 সাল পর্যন্ত ব্রিটিশ শাসনকালে ভারতের রাজনীতিতে এমন কিছু পরিবর্তন ঘটেছিল যেটা পরবর্তীকালে ভারত বিভাজনকে অনিবার্য করে তোলে। চলুন সেই সমস্ত বিষয়গুলোর উপর একটু নজর দেওয়া যাক। পলাশির যুদ্ধে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমবারের জন্য বাংলার নিয়ন্ত্রণ হাতে পায়। শুরু থেকেই ব্রিটিশদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র ব্যবসা নয়, বরং ধীরে ধীরে গোটা ভারতের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। পরবর্তী কয়েক দশকে তারা একের পর এক রাজ্য কোম্পানির অধীনে নিয়ে আসে। কিন্তু ভারতের মতো এত বিশাল এবং বৈচিত্র্যময় দেশকে শাসন করা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে একটু সমস্যা হয়ে দাঁড়ায়। তাই তারা এমন কিছু নীতি প্রচলন করে যার প্রভাবে দীর্ঘস্থায়ী বিপদ ডেকে এনেছিল। এরপর 1857 সালে প্রথমবারের জন্য ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশ জুড়ে বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহে হিন্দু, মুসলিম, শিখ একসাথে ঐক্যবদ্ধভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। শেষ পর্যন্ত এই বিদ্রোহ ব্যর্থ হয় ঠিকই, কিন্তু ব্রিটিশরা এক গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়ে যায় যে যদি ভারতের সমস্ত মানুষ এক হয়ে যায় তাহলে ব্রিটিশ শাসন বেশি দিন টিকিয়ে রাখা কঠিন হবে। এরপর থেকেই ব্রিটিশরা শুরু করে ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ বিভক্ত করে শাসন। এটা একটা দীর্ঘমেয়াদী কৌশল। ব্রিটিশরা বুঝতে পারে ভারতীয়দের ঐক্যবদ্ধতাই তাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হতে পারে। তাই তারা ধীরে ধীরে ধার্মিক পরিচয়কে রাজনৈতিক রূপ দেওয়া শুরু করে। এর জন্য শুধুমাত্র যে ব্রিটিশরাই দায়ী ছিল এমনটা নয়, ভারতীয়দের মধ্যেও জাতিভেদের বৈষম্যতা বেশি প্রাধান্য পেত। 1905 সালে ব্রিটিশ সরকার বাংলাকে দুই ভাগে ভাগ করে।
সরকারি ব্যাখ্যা অনুযায়ী এত বড় একটা অংশ প্রশাসনিকভাবে পরিচালনা করা অনেক কঠিন, কিন্তু অনেকেই মনে করেন এটি ছিল একটা রাজনৈতিক সিদ্ধান্ত, কারণ এই বিভাজন ধার্মিক জনসংখ্যার ভারসাম্যেও পরিবর্তন এনেছিল। গোটা বাংলা জুড়ে প্রতিবাদের পর 1911 সালে বঙ্গভঙ্গ বাতিল করা হয় ঠিকই, কিন্তু ধার্মিক সংঘর্ষের কারণে মানুষের মনে হিংসা জন্ম নেওয়া শুরু করেছিল। বঙ্গভঙ্গের মাত্র 1 বছর পর ঢাকায় প্রতিষ্ঠিত হয় অল ইন্ডিয়া মুসলিম লীগ। প্রথম দিকে তাদের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ সরকারের সাথে মুসলিমদের রাজনৈতিক স্বার্থ রক্ষা করা, কিন্তু পরবর্তীকালে ধার্মিক মতভেদের কারণে মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি এখান থেকেই উঠে এসেছিল। এরপর আসে আরও একটা বড় পরিবর্তন, 1909 সালের মরলে মিন্টো রিফর্মস। এই আইনের মাধ্যমে মুসলিমদের জন্য সেপারেট ইলেকটোরেট চালু করা হয়, অর্থাৎ মুসলিম ভোটাররা শুধুমাত্র মুসলিম প্রার্থীকেই ভোট দেবেন। অনেকেই মনে করেন এই আইন সংখ্যালঘুদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায়, কিন্তু সমালোচকদের মতে এটা ধর্মকে আরও গভীরভাবে রাজনীতির সাথে যুক্ত করে। তাই এখান থেকে রাজনৈতিক পরিচয় ধার্মিক পরিচয়ের সাথে মিশে যাওয়া শুরু করেছিল। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড স্বাধীনতার আন্দোলনকে আরও শক্তিশালী করে তোলে। এরপর আসে অসহযোগ আন্দোলন, কিন্তু এই একই সময়ে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে। 1937 সালের নির্বাচনে কংগ্রেস অনেক অংশেই জয়লাভ করেছিল, কিন্তু মুসলিম লীগের অবস্থান ছিল খুবই দুর্বল। এরপর থেকেই মুসলিম লীগ আলাদা রাজনৈতিক কৌশল গ্রহণ করা শুরু করে। অবশেষে 1940 সালের লাহোর অধিবেশনে সর্বপ্রথম আলাদা রাষ্ট্রের দাবি উঠে আসে, আর এখান থেকেই ভারতের ইতিহাসে এক কালো অধ্যায়ের সূচনা হয়। গোটা দেশবাসী কল্পনাও করতে পারেনি যে পরবর্তী কয়েক বছরে তাদের জন্য ঠিক কী অপেক্ষা করছে। এরপর 1939 সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ব্রিটিশ সরকার কোনো সম্মতি ছাড়াই ভারতকে যুদ্ধে যুক্ত করে, তাই সাধারণ মানুষের মনে ক্ষোভ আরও বেড়ে যায়। অন্যদিকে এই যুদ্ধ ব্রিটেনকে ভীষণভাবে দুর্বল করে দেয়, অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ে। তাই যুদ্ধ শেষ হবার পর ব্রিটিশ সরকার বুঝতে পারে এত বড় একটা দেশকে আর আগের মতো শাসন করা সম্ভব নয়, তাই ক্ষমতা হস্তান্তর ছাড়া কোনো উপায় নেই। কিন্তু সমস্যা হলো কংগ্রেস না মুসলিম লীগ, কাদের হাতে যাবে ক্ষমতা? এই সময় 1942 সালে গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে ভারত ছাড়ো আন্দোলন। হাজার হাজার মানুষ গ্রেপ্তার হলেন, অনেকে জেলেও গেলেন। ব্রিটিশ সরকার এই আন্দোলন দমন করতে সক্ষম হলেও তারা খুব ভালোভাবেই বুঝে যায় ভারতের স্বাধীনতা আর বেশি দিন আটকে রাখা সম্ভব নয়। কিন্তু সময় যতই এগোতে থাকে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে মতবিরোধ আরও গভীর হতে থাকে। 1937 সালের নির্বাচনে মুসলিম লীগের অবস্থান ছিল খুবই দুর্বল, তাই মোহাম্মদ আলী জিন্নাহ জোর দিয়ে বলা শুরু করেন যে ভারতের মুসলিমদের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থার প্রয়োজন। অন্যদিকে কংগ্রেস মনে করেছিল ঐক্যবদ্ধতাই ভারতের ভবিষ্যতের একমাত্র সঠিক পথ। তাই 1946 সালে ব্রিটিশ সরকার একবার শেষ চেষ্টা করে। ব্রিটেন থেকে 3 জনের একটা দল ভারতে আসে। তাদের মূল লক্ষ্য ছিল ভারত বিভাজন না করেই স্বাধীনতার পথ বের করা। পরিকল্পনা ছিল ভারত একটা দেশ হিসাবেই থাকবে। প্রথমে হয়তো সবারই মনে হয়েছিল সমাধান হবে, কিন্তু কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে দ্রুত মতপার্থক্য চলে আসে। তাই শেষ পর্যন্ত ক্যাবিনেট মিশন প্ল্যান ব্যর্থ হয়েছিল। তাই অনেক ইতিহাসবিদ মনে করেন ক্যাবিনেট মিশন প্ল্যান যদি সফল হতো তাহলে হয়তো ভারত বিভাজন এড়ানো সম্ভব হতো, কিন্তু এই বিষয়ে বহু মতপার্থক্য রয়েছে। এরপর শুরু হয় ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর অধ্যায়। 1946 সালের 16ই আগস্ট মুসলিম লীগ ঘোষণা করল ডাইরেক্ট অ্যাকশন ডে। কলকাতায় কয়েক ঘন্টার মধ্যেই বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। চারিদিকে শুধু হত্যা, লুটপাট আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক দিনের মধ্যেই প্রায় 10,000 মানুষ প্রাণ হারান। তবে এর সঠিক পরিসংখ্যান নিয়ে আজও বিতর্ক রয়েছে। ইতিহাসের পাতায় এই ঘটনাকে বলা হয় গ্রেট ক্যালকাটা কিলিংস। এটা ছিল এমন একটা সময় যেখান থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা প্রায় কঠিন হয়ে পড়েছিল। এই ঘটনা শুধু কলকাতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, কয়েক মাসের মধ্যেই ঢাকা, বিহার ও পাঞ্জাবে ছড়িয়ে পড়েছিল। সারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা এমন একটা ভয়ানক রূপ নিতে শুরু করে
যেটাকে আটকানো ব্রিটিশ সরকারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এরপর 1947 সালের 28শে মার্চ ভারতের শেষ ভাইসরয় হিসাবে দায়িত্ব নেন লর্ড মাউন্টব্যাটেন। তার সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল কিভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা যায়। হাতে সময় খুবই কম। তিনি সর্বপ্রথম কংগ্রেস ও মুসলিম লীগের নেতাদের সাথে এই বিষয়ে আলোচনা করেন। অনেক চেষ্টার পরেও ভারতকে ঐক্যবদ্ধ রাখা সম্ভব নয় দেখে তিনি সিদ্ধান্ত নিলেন যে ভারত বিভাজন করা হবে। কিন্তু সীমান্ত কিভাবে তৈরি হবে সেই বিষয়ে কেউ কিছুই জানতেন না। এই সময় লর্ড মাউন্টব্যাটেনের প্রয়োজন ছিল এমন একজন মানুষ যে কিনা নিরপেক্ষভাবে এই সীমান্ত রেখা তৈরি করবে, এমনকি যার সাথে কংগ্রেস বা মুসলিম লীগের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক থাকবে না। তাই ব্রিটিশ সরকার এই কাজের দায়িত্ব দেন এমন একজন মানুষকে যিনি এর আগে কখনো ভারতে আসেইনি। ইনি হলেন ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল রেডক্লিফ। 1947 সালের জুলাই মাসে যখন তিনি ভারতে এসে পৌঁছান, তখন তাকে মাত্র 5 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল এই কাজটি সম্পন্ন করার জন্য। একবার ভেবে দেখুন, যে মানুষটার ভারতের সংস্কৃতি বা ভৌগোলিক অবস্থান সম্পর্কে কোনো অভিজ্ঞতাই ছিল না, তার হাতে তুলে দেওয়া হয়েছিল কোটি কোটি দেশবাসীর ভবিষ্যৎ। অনেকেই মনে করেন শুধুমাত্র ধর্মের ভিত্তিতেই সীমান্ত তৈরি করা হয়েছিল, কিন্তু রেডক্লিফ কমিশন রেলপথ, যোগাযোগ ব্যবস্থা, প্রশাসনিক সুযোগ সুবিধা সব কিছুই বিবেচনা করেছিল। কিন্তু এত অল্প সময়ে এত বিশাল এলাকার জন্য নিখুঁত সিদ্ধান্ত নেওয়া প্রায় অসম্ভব ছিল। এই সময় সীমান্ত নির্ধারণের মূল ভিত্তি হিসাবে ব্যবহার করা হয়েছিল 1941 সালে হওয়া জনগণনার দলিল। কিন্তু ততদিনে অনেক কিছুই পরিবর্তন হয়েছিল। অবশেষে এসে উপস্থিত হলো সেই ঐতিহাসিক দিন, যার জন্য গোটা দেশবাসী অপেক্ষায় ছিল। 1947 সালের 14ই আগস্ট স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেল পাকিস্তান, আর পরের দিন 15ই আগস্ট মধ্যরাত্রিরে ভারতের স্বাধীনতা ঘোষণা করা হলো। কিন্তু দুটি দেশ স্বাধীন হয়ে গেলেও লক্ষ লক্ষ দেশবাসী তখনও জানতেন না যে তারা কোন দেশের নাগরিক, কারণ রেডক্লিফ লাইন প্রকাশ করা হয়েছিল 17ই আগস্ট। এরপর শুরু হয় ভারতের ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর অধ্যায়। সীমান্ত রেখা প্রকাশের পর অনেক মানুষই বুঝতে পারে যে তারা আর এই দেশের নাগরিক নয়, তাই তাদের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু সরকারি নোটিশে এমন কোনো কথা উল্লেখ ছিল না। মানুষ স্বইচ্ছায় ভারত বা পাকিস্তান যে কোনো একটা দেশেই থাকতে পারত। আসলে সেই সময় মানুষ মনে করেছিল যে ধার্মিক দৃষ্টিভঙ্গিতেই দেশ ভাগ করা হয়েছে, তাই বেশিরভাগ মুসলিম মনে করেছিল যে কোনো পরিস্থিতিতেই তাদের পাকিস্তানে পৌঁছাতে হবে, আর পাকিস্তানের শিখ ও হিন্দু সম্প্রদায় একইভাবে ভারতে আসতে চেয়েছিল। তাই কেউ গরুর গাড়িতে রওনা দিল, কেউ পায়ে হেঁটে, আবার কেউ ট্রেনে। চারিদিকে শুধু মানুষের ভিড় ছাড়া আর কিছুই দেখা যেত না। কেউ শুধুমাত্র পরিবারের ছবি নিয়ে দেশ ছেড়েছিল, আবার কেউ সাথে নিয়েছিল জামা কাপড়, কারণ তাদের বিশ্বাস ছিল কয়েক দিনের মধ্যেই তারা আবার ফিরে আসবেন। কিন্তু তাদের আর কোনোদিনই ফিরে আসা হয়নি। রেডক্লিফ লাইন ঘোষণার পর চারিদিকে একটাই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে এখানে থাকা আর নিরাপদ নয়। একদল মানুষ রওনা দিয়েছিল ভারতের দিকে, আর একদল পাকিস্তানের দিকে। কেউ জানতেন না যে সামনে ঠিক কী অপেক্ষা করছে, কিন্তু থেকে যাওয়ারও সাহস ছিল না অনেকের মধ্যে। ইতিহাসবিদদের মতে প্রায় 1,40,00,000 থেকে 1,80,00,000 মানুষ নিজেদের বাসস্থান ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। এই সময় সাম্প্রদায়িক দাঙ্গা এমনই এক ভয়ঙ্কর রূপ নিয়েছিল যে সমস্ত মানুষ ট্রেনে করে সীমান্ত পার করার চেষ্টা করত, সেই সমস্ত ট্রেনের যাত্রীরা সবসময় জীবিত থাকতো না। কিছু ট্রেন পৌঁছাতো শুধুমাত্র মৃতদেহ নিয়ে। ইতিহাসের পাতায় এই সমস্ত ট্রেনকে বলা হয় গোস্ট ট্রেন। অনুমান করা হয় এই সময় কয়েক মাসের মধ্যেই প্রায় 2 থেকে 20 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। দেশভাগের ইতিহাসে আরও একটা অধ্যায় খুব কম মানুষই জানেন, সেটা হলো মহিলাদের উপরে হওয়া অমানবিক অত্যাচার। প্রায় 75,000-এর বেশি মহিলা অপহরণ, জোরপূর্বক বিয়ে বা ধর্মান্তরের শিকার হয়েছিলেন। এটা কোনো একটা সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বিভিন্ন জায়গায় সমস্ত ধর্মের মহিলাদের উপর এই একই রকম অত্যাচার করা হয়েছিল। পরবর্তীকালে ভারত ও পাকিস্তান সরকার এই সমস্ত মহিলাদের উদ্ধার করার চেষ্টা চালায়, কিন্তু বেশিরভাগ মহিলাই
ততদিনে নতুন পরিবারে থাকতে বাধ্য হয়ে গিয়েছিলেন। আবার অনেক মহিলাকেই তার পরিবার আর পুনরায় গ্রহণ করেননি। এই একই ঘটনা ঘটেছিল হাজার হাজার শিশুর ক্ষেত্রে। অনেক শিশুই অনাথ হয়ে যায়, আবার অনেকেই বড় হয়েছিল অন্য পরিবারের কাছে। আর অসংখ্য শিশু জীবনের শেষ দিন পর্যন্ত জানতেই পারেননি তাদের আসল পরিচয় কী। তাহলে এত কিছু জানার পর আপনারাই বলুন, ভারত বিভাজনের জন্য দায়ী কারা? ভারতের ইতিহাসে এটাই হয়তো সবথেকে বিতর্কিত প্রশ্ন, কিন্তু এর উত্তর এত সহজ নয়। কিছু গবেষক মনে করেন ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতি হল এর মূল কারণ। তাদের মতে ধর্মভিত্তিক রাজনীতিই মানুষের মনে হিংসার জন্ম দিয়েছিল। আবার একদল মনে করেন শুধুমাত্র ব্রিটিশ সরকার নয়, কংগ্রেস ও মুসলিম লীগ একইভাবে বিষয়টিকে নিরপেক্ষভাবে আলোচনা করতে ব্যর্থ হয়েছিল। আর কিছু ইতিহাসবিদ মনে করেন 1940 সালের পর ধার্মিক রাজনীতি এত বেশি শক্তিশালী হয়ে উঠেছিল যে ভারত বিভাজন অনিবার্য হয়ে পড়ে। আজও অনেকে মনে করেন যে দেশভাগের জন্য এক পক্ষই দায়ী, কিন্তু বাস্তবতা বেশ জটিল। আবার একাংশ মানুষ মনে করেন সবাই পার্টিশানকে সমর্থন করেছিল, সেটাও কিন্তু ঠিক নয়। সেই সময় অসংখ্য হিন্দু, মুসলিম, শিখ এবং আরও অন্যান্য সম্প্রদায়ের মানুষরা মিলিতভাবে ভারত বিভাজনের বিরোধিতা করেছিল। দেশভাগের এই নির্মম পরিস্থিতিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল পাঞ্জাব এবং বাংলার মানুষেরা। আপনারা হয়তো শুনলে অবাক হবেন, এখনও এমন অনেক পরিবার রয়েছেন যাদের কাছে পুরনো বাড়ির চাবি সংরক্ষণ করে রাখা আছে, কারণ তাদের পরিবারের বিশ্বাস ছিল যে একদিন তারা হয়তো সেই বাড়িতে ফিরবেন। কিন্তু কারোরই আর ফিরে যাওয়া সম্ভব হয়নি। আপনারা হয়তো ভাবছেন আজ 80 বছর পর পার্টিশান নিয়ে কেন এত আলোচনা? কারণ পার্টিশান শুধুমাত্র ভয়ঙ্কর অতীতের ছায়া নয়, এর প্রভাব আজও রয়েছে আর ভবিষ্যতেও থাকবে। আর পার্টিশান শুধুমাত্র মানচিত্রে নয়, মানুষের মনেও রয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি পার্টিশান নিয়ে কোনো মতামত থাকে জানাতে ভুলবেন না। আমি ফিরে আসছি খুব তাড়াতাড়ি তথ্য জগতের পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।